আমাদের এই সমাজে বেশ কিছু শ্রেণীর মানুষ আছে যারা এমন ভালো অভিনয় করে এমন দেখাবে যে তাদের থেকে ভালো আর কেউ নেই, এবং তারা সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়ে যাবে। এমনই মানসিকতার মানুষ তারা বাইরেটা তাদের মানুষ দেখলে বলবে যে কত সরল সাদাসিধে, কিন্তু ভিতরে ওই মাকাল ফল দেখেছো, মাকাল ফলটাকে দেখতে কিন্তু খুব সুন্দর, কিন্তু ভিতরটা একদম কদাকার, ঠিক সেই মাকাল ফলের মতো। আমার টাইটেল থাম্বনেল দেখে তোমরা এতক্ষণে বুঝতেই পেরে গেছো যে কাদের সম্পর্কে বলতে চলেছি। হ্যাঁ, এই ফারিয়া এবং পমপম। আজকে এমন কিছু কথা তোমাদের বলবো, এই ফারিয়া এবং পমপমের নোংরা মানসিকতা তোমাদের সামনে প্রমাণ হয়ে যাবে, এবং তারা চাইছে মন্দিরা এবং সোমনাথ কিভাবে ভিউয়ার্সদের সামনে নিচু হয়ে যাক, তাদেরকে খারাপ কথা বলতে থাকুক। আজকে মন্দিরা কতটা পরিমাণে এই ফারিয়াকে নিজের বোনের থেকেও বেশি দেখতো সেটা কিন্তু বরাবরই আমরা দেখেছি, কিন্তু এই ফারিয়া বরাবরই চেয়েছে এই দিদির কিভাবে ক্ষতি করা যাক, আর সেই ক্ষতিটাই সে করে ফেলেছে। তাই কিন্তু আর মুখটা বন্ধ রাখা গেল না। আজকে ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। এমন কিছু প্রমাণ তুলে দেব যার দ্বারা এই নোংরা মানসিকতা, কদর্যপূর্ণ মানসিকতার এই মানুষদের তোমরা চিনে যাবে, যারা প্রতিনিয়ত ভিউয়ারদের ঘোল খাওয়াচ্ছে এবং ভালো মানসিকতার পরিচয় দিচ্ছে, কিন্তু তাদের ভিতরটা পুরো মাকাল ফলের মতো। যারা আমার পুরনো ভিউয়ার্স এবং ডেইলি ভিউয়ার্স তারা জানো যে বেশ কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম, এবং তার আগে একটা ভিডিও করে মন্দিরাকে ভিডিও লাস্টে দুটো প্রশ্ন করেছে যে ফারিয়া এবং পমপম কেন শাড়ির বিজনেসটা করেও আবার বন্ধ করে দিল, আর জুয়েলারি বিজনেস সম্পর্কে এমন কি হলো যাতে মন্দিরা হট করে যে শুরু করলো, এর আইডিয়াটা তারা কোথা থেকে নিয়েছে, এরকমই প্রশ্ন করেছিল, এবং এটাও বলেছিল সে নাকি সবকিছু জানে এবং তার উত্তর যত মন্দিরা দেয়। কিন্তু এখানে এই প্রশ্নগুলো যদি করার হতো তাহলে ফারিয়া করতো, কিন্তু ফারিয়া কি করেছে, তৃতীয় ব্যক্তিকে কাজে লাগিয়েছে, অর্থাৎ সুকে। তো সেই ক্ষেত্রে আমিও একটা ভিডিও করে বলেছি যে মন্দিরা কেন বলবে, আমি প্রশ্ন তোকে করছি, তুই বল, তুই যদি অনেক কিছু জানিস তাহলে আমিও অনেক কিছু জানি। ও যদি কাউকে দিয়ে বলাতে পারে, আমি তো কিছুই বলিনি, কিন্তু এতদিন কোনো কিছু বলেনি। আজকে আর চুপ থাকতে পারলাম না, কারণ জানো তো, কারণ ফারিয়া আবার একটা নোংরা চাল চালছে, এবং গতকাল সেটা লাইভ করে, সেখানে সে বলে সে নাকি শাড়ির বিজনেস আবার খুলতে চলেছে। তো এইবার তো ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, কারণ বরাবর প্রত্যেকবার সে যদি তার দিদিকে বা মন্দিরা সোমনাথকে এইভাবে ছোট করে এবং তাদেরকে খারাপ মানুষের সামনে করে তোলে, তাহলে তো তাদের ভিউয়ার্স হিসাবে, সোমনাথ মন্দিরার দিদি হিসাবে, তাহলে আমিও মুখ খুলতে পারি। যেহেতু ফারিয়ার দিদি এই মন্দিরা এবং সোমনাথের নামে দর্শকদের যদি ভড়কায়, তাহলে আমি ভড়কানো না, আমি সত্য জিনিসটা তুলে আনতে পারি। আজকে এমন কিছু প্রমাণ দেব, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে। তার আগে নমস্কার বন্ধুরা, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা বরাবরই দেখেছো এই ফারিয়াকে কটা মানুষ চিনত। আজকে সয়েটিসে মন্দিরা বোন রাগ করিস না, তোর কিছু পুরনো কথা আজকে তুলে ধরতেই হচ্ছে, কারণ নাহলে মানুষকে ক্লিয়ার করতে পারবো না। আজকে তোমরা বরাবরই সবাই জানো যে এই ফারিয়াকে মানুষ কেউ চিনত না। ফারিয়াকে কবে দিয়ে চেনা শুরু করেছে, ফারিয়া 2-1বার মন্দিরার বাড়িতে এসেছিল। ফারিয়া মন্দিরার একজন খুব প্রিয় ভিউয়ার্স ছিল, এরকমই আমরা জেনেছি পরবর্তীকালে। কিন্তু মন্দিরে যখন খারাপ একটা পরিস্থিতি চলছিল, সেই সময় এই ফারিয়া আর ফারিয়ার মা খুব বড় একটা প্ল্যান করে যে মন্দিরাকে তাদের বাড়িতে নিয়ে যাবে, নিয়ে গিয়ে তাদের মেয়ের চেনাটা দাঁড় করাবে, এবং যেমন ভাবা তেমনি কাজ। সোমনাথের কাছে ফোন লাগিয়ে তার মা যেরকম নাটকী মা, সেমনি নাটকী মেয়ে। তার মা বলে যে সোমনাথ, তুমি মন্দিরাকে আমাদের এখানে 1 সপ্তাহ জন্য দিয়ে যাও, তোমার মন্দিরাকে তোমার কোলে 1 সপ্তাহের মধ্যে ফিরিয়ে দেব, এরকম প্রতিশ্রুতি দেয়। সোমনাথ কিন্তু সেই সময় তোমরা সবাই জানো সোমনাথের সাথে আমার তখন একটা যোগসূত্র ছিল, এবং সেখানে আমি সোমনাথকে বরাবরের জন্য মানা করি, সোমনাথ প্লিজ তুই ভাই পাঠাস না, তুই মন্দিরার হাতে পায়ে ধরেও তুই যদি মন্দিরাকে আটকাতে পারি আটকে রাখ। কিন্তু সোমনাথ বলে দিদি আমি ওকে আটকে রাখতে পারছি না, ও তো বাড়িতে থাকছেই না, ওকে যদি আমি ওখানে না যেতে দিই তাহলে ওর বাবার কাছে চলে যাবে। আর সে তখন জানো ওর বাবার কাছে গেলে কি একটা ঘটনা ঘটছিল, তো ও কোনোভাবে ওর বাবার বাড়িতে যেতে দিতে চাইছিল না। যাই হোক, সেসব আমি আর ঘাটছি না। তারপরেই
সোমনাথ বলেছে আমি তো এত চেষ্টা করলাম, দেখি না একটা সপ্তাহ দেখি। এই একটা সপ্তাহের নাম করে নিয়ে গিয়ে সেখানে কতদিন রেখেছে তোমরা জানো, এবং সেখানে তার মেয়ের ছেলেটা রীতিমতো দাঁড়িয়ে গেল। তারপরে মন্দিরার কি কি হাল হয়েছে তোমরা জানো, মন্দিরে কোথায় কোথায় পাঠানো হয়েছে তোমরা জানো, সেগুলো নিয়ে আমি আর কিছু বলতে চাই না। তারপরে আজকে কিন্তু এই সোমনাথের ভালোবাসার জোরের কাছে কিন্তু সব সব কিছু কিন্তু হার মেরেছে। আজকে মন্দিরা সোমনাথের ভালোবাসার জোরের জন্যই কিন্তু মন্দিরা আবার সোমনাথের কাছে ফিরে এসেছে, এবং তারা এখন সুষ্ঠুভাবে সুন্দর করে সংসার করছে অবশ্যই। কিন্তু এই যে ফারিয়া এবং তার মা বরাবরের জন্যই শুধুমাত্র স্বার্থলোভী দুই মহিলা, তারা বরাবরের জন্যই মন্দিরাকে টার্গেট করেছে। তারপরেই ফারিয়া তার জীবনে কি কি ঘটিয়েছে তোমরা জানো। তারপরে সে পালিয়ে এসছে, পালিয়ে এত জায়গা থাকতে আর কোনো জায়গা পায়নি, সে রানাঘাটে এসেই জুটেছে। তারপরে তোমরা দেখেছো যে এই সোমনাথ তার কখনোই জানি আমরা সবাই যে সোমনাথ মন্দিরার চোখের জল দেখতে পায় না। স্বাভাবিক মন্দিরারও মন খারাপ হয়েছে যে বোন এত কাছে থেকেও, কারণ মন্দিরার ভালোবাসাটা তো একটা পিওর ভালোবাসা ছিল, কিন্তু মন্দিরা কখনো বুঝতে পারেনি যে তার জীবনে তার বোন, তার বনু যে কত বড় সর্বনাশ ডেকে আনছে। এটা কিন্তু সোমনাথ বুঝতে পেরেছিল বলে এতগুলো দিন, এতগুলো মাস, প্রায় বছর বলতে পারো, এই অসভ্য জানোয়ার মারিয়ার সাথে কিন্তু মিশতে দেয়নি। কিন্তু ওই বলে না কে ঠেকাবে, তাই যখন এসে মানে আটি গাড়লো রানাঘাটে, তখন কিন্তু মন্দিরার মন খারাপ দেখে সোমনাথ কিন্তু গলে গেল এবং সে কিন্তু নিয়ে গেল। আচ্ছা তোমরাই বলো, মন্দিরা যে আজকে কতটা তার বোনকে ভালোবাসলে, একটা নয় দুটো সোনার জিনিস দিয়ে এসছে। সোনার জিনিসটা দেওয়া বড় কথা নয়, আজকে পারত তো অনেক কিছু দিতে, কিন্তু তার বোনের বিয়ে বলে কথা। শুধু তাই নয়, নিজের রেখে দেওয়া এতদিনের সযত্নে শাড়িও কিন্তু তার বোনকে সে দিয়ে এসছে। আজকে মন্দিরার মাকে দেখেছি, অর্থাৎ নিপা কাকিমাকে দেখেছি বিয়ের পর আজকে মেয়ে জামাই, যেরকম মন্দিরা এবং সোমনাথ তার কাছে মেয়ে জামাই, ঠিক তেমনি এই পম ফারিয়াকেও কিন্তু নিজের মেয়ে জামাই মতন দেখেই কিন্তু নিমন্ত্রণ করেছে জামাই ষষ্ঠীতে। এবং জামাই ষষ্ঠীতে দুই বোনকে পারতো তো আলাদা আলাদা শাড়ি দিতে, একই রকমের একই ডিজাইনের শাড়ি দিয়েছে। দুজনকেই খুব সুন্দর করে ওনার সামর্থ্য মতন উনি কিন্তু আদর আপ্যায়ন করেছে। মানে এখানে এই কাজগুলো কিন্তু আজকে করার কথা ছিল পম এবং ফারিয়ার মায়ের, কিন্তু ফারিয়ার মা না করে মন্দিরার মা কিন্তু করেছে, অর্থাৎ নিপা কাকিমা করেছে। কিন্তু মন্দিরাকে নিয়ে গিয়ে তারা কি করেছে, তাদের মেয়ে চ্যানেলটা দাঁড় করেছে, মন্দিরাকে বিপদের মুখে ঠেলে দিয়েছে। এখানে কিন্তু শিক্ষার পরিচয় পাওয়া যায়। শুধু তাই নয়, আজকে তোমরা সবাই জানো যে মন্দিরার ভিডিওতে মন্দিরার মুখে অনেকবার শুনেছো সোনালী দিদির কথা, অর্থাৎ শিলিগুড়ির সোনালী দি, যার সাথে মন্দিরা দেখা করতে পর্যন্ত গেছিল। সেই সোনালী দিও এই যে পমের এই ফারিয়ার জীবনে কত বড় একজন, ওর জীবনে কত যে উপকার করেছে সেটা ফারিয়া হয়তো আজকে পুরো মুখ পুছে ফেলতে পারে, হারপিক দিয়ে মুখ ধুয়ে সবকিছু ভুলে যেতে পারে, হ্যাঁ, কিন্তু যারা জানে তারা ভোলেনি, কিন্তু তারা কিন্তু এসব বলতে চায় না। আজকে তোমাদেরকে এবার বলি যে এই যে ফারিয়া, ও কিন্তু ভালো করে জানে যে মন্দিরা এবং সোমনাথ একটা শাড়ির বিজনেস করছে। হট করে একদিন এই পম সবাই জানো পম একটা বিজনেস শুরু করেছিল, সেটা করতে পারে, সেটা নিয়ে কিন্তু কোনো কারো কমপ্লেন নেই, সেটা সম্পূর্ণ তাদের নিজেদের বিজনেস। হট করে এই পম এবং ফারিয়া একদিন ওই শাড়ির বিজনেস করতে যাবে বলে পথে বেরিয়ে, অর্থাৎ রাস্তায় বেরিয়ে সোনালী দিকে ফোন করে বলে, দি আমরা একটা বিজনেস করতে যাচ্ছি, শাড়ির বিজনেস। এবং সেখানে কিন্তু তৎক্ষণাৎ সোনালী দি বলে যে তোরা এটা কি করছিস, মন্দিরের সামনে তো শাড়ি বিজনেস করে, তোরা কি জানিস তোরা এই বিজনেস করলে তোদের দুই বোনের মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হবে। তারা তখন চট করে বলে ওঠে, না আমার দিদি এগুলো কিছু ভাববে না, আর দিদি যদি ভেবেও থাকে যে এরকম সম্পর্ক খারাপ হবে, তাহলে আমি মনে করি সেই সম্পর্ক কোনোদিন ছিলই না। মানে কত বড় ইতর শ্রেণীর মানুষ হলে আজকে এই ধরনের কথা বলতে পারে। আজকে জানে যে দিদি এবং আমার দাদা, অর্থাৎ যদি নিজেদের ভেবে থাকতো, আজকে সোমনাথ মন্দিরা তারা কিন্তু শাড়ির বিজনেস করছে, আমি হয়তো করলে হয়তো তাদের বিজনেসটা একটু হলেও ডাউন হতে পারে, তার সত্ত্বে তারা ইচ্ছা করে এই শাড়ি বিজনেসটা শুরু করলো তো করলো, ডিটো মন্দিরাকে নকল করে তারা ভিডিও করা শুরু করলো। এবং তখন সোনালীতে আবার তাকে ফোন করলো
এই ফারিয়াকে যে তুই এটা কি করছিস, তোরা কেন সোমনাথকে কষ্ট দিচ্ছিস, ও বেচারা একটা শাড়ির বিজনেস খুলেছে, ওকে কেন কষ্ট দিচ্ছিস, ও জানিস কতটা কষ্ট পাবে। তখন ওদের সে জ্ঞান ফিরল। তার আগে তোমাদের একটা মেসেজ অর্থাৎ স্ট্যাটাস আমি এখানে দিয়ে দিচ্ছি এবং তোমাদের পড়ে শোনাচ্ছি, যেটা সোমনাথ এবং মন্দিরা তার স্ট্যাটাসে লিখেছে যখন নাকি তারা শাড়ি বিজনেস শুরু করে। আমি শুধু ভাবি এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার আগে তারা একবারও ভাবলো না যে আমাদের সেটা খারাপ লাগতে পারে, আমরা কষ্ট পেতে পারি, সম্পর্কে চিট ধরতে পারে, আরো কত কিছু করার ছিল, হাজারো পথ ছিল। সব ছেড়ে সোমনাথের মনে কষ্ট দেবার কাজটাই শ্রেয় বলে মনে হলো। এবার সম্পর্কে চিট ধরলে সেটা তাদেরকেই ঠিক করতে হবে, যে কোনো একটা চয়েস তাদের করতে হবে, আমাদের সাথে সুসম্পর্ক নাকি অর্থাৎ ব্যবসা। তারপরে আর মানে একই দিনে দুটো স্ট্যাটাস দিয়েছে। যখন কাউকে সরাসরি কিছু বলা যায় না তখন এই স্ট্যাটাসটাই ভরসা, তাকে এটা বোঝানোর জন্য যে তার কিছু কাজে আমরা হতবাক, আঘাতপ্রাপ্ত। সে নাকি আমাকে ভালোবেসে আমাকে নিজের বাড়ির একজন মনে করে, আবার সেই এমন কিছু নতুন কাজের সাথে যুক্ত হয় যে সে কারণেই আমরাই মানে আমার বরের ক্ষতি হয়। এটা কেমন হলো, ফোন চলে এসেছিল, এটা কেমন হয়ে গেল বিষয়টা, তাই না? আমি এতদিন জানতাম কোনো প্রিয় সম্পর্ক হারিয়ে যাওয়ার পর সেটা যখন ফিরে আসে সেটাকে আমরা খুব যত্ন করে আগলে রাখি, কিন্তু আজ দেখছি না আমি ভুল। আমি আগলে রাখার আপ্রাণ চেষ্টা করলেও তার কিছু কাজের জন্য আমাদের খারাপ লাগছে, কষ্ট হচ্ছে, তারা সেটা বুঝতে পারছে না নাকি বোঝার চেষ্টা করছে না জানি না। সরাসরি কিছু বলাটা অন্যায় আবদার, তাই আমি চুপ থাকবো, কিন্তু তাদের নিজেদের বিবেক বোধ। অর্থাৎ এখানে কিন্তু মন্দিরা স্পষ্ট করেই বলে দিয়েছে যে যখন মানুষকে কিছু ডাইরেক্ট বলা যায় না, আচ্ছা মানে এখানে কিন্তু স্পষ্ট করে বোঝা যাচ্ছে যে মন্দির এবং সোমনাথের মনে কতটা কষ্ট হয়েছে যে তারা যে এই জিনিসগুলো করছে। এবং তোমাদের বলে রাখি, এই স্ট্যাটাসগুলো দেখার পর তখন তারা বোঝে যে তারা ভুল করছে, তখন তারা আবার এই সোনালিদির কাছে ফোন করে এবং সোনালিদি তাদেরকে বলে যে যা তোরা সোমনাথ এবং মন্দিরের কাছে যা, গিয়ে তোরা ক্ষমা চা, দেখবি তারা ক্ষমা করে দেবে, কারণ ওরা তোদের সত্যি খুব ভালোবাসে। তখন তারা মন্দিরা এবং সোমনাথের কাছে যায়, তারা সেখানে গিয়ে ক্ষমা চায়। সেখানে মন্দিরা একটাই কথা বলে, দেখ তোরা শাড়ির বিজনেস করছিস কর, কিন্তু তোদেরকে একটাই রিকোয়েস্ট, আমাদেরকে নকল করে করিস না, তোরা অন্যরকম ভাবে কর না, কিন্তু আমি যেইভাবে করছি তোরা ডিটো সেইভাবে নকল করছিস। তারপরে কিন্তু তারা শাড়ির বিজনেসটা বন্ধ করে দেয়। হয়ে গেল এটার একটা পার্ট। তারপরে একদিন হট করে এই ফারিয়া আবার একদিন পম্পম একদিন সোনালিদিকে ফোন করে এবং বলে, সোনালিদি তোমাকে একটা কথা বলবো, তুমি কিন্তু এই কথাটা প্লিজ কাউকে বলবে না, যেন দেয়ালেরও যেন নাশ তারা শুনতে পায়। আর সোনালিদি এমনই একটা মানুষ, সে কিন্তু আজকে তুমি যে কথাটা বললে সে কথাটা নিজের ভিতরেই রাখবে, আবার আমি যদি একটা কথা বলি সেটা কিন্তু ভিতরেই রাখবে, এমন না যে এর কথা তার কানে তার কথা এর কানে তুলবে না। এবং তারা বলে যে আমরা ভাবছি আমরা একটা জুয়েলারি বিজনেস করব, এবং সোনালিদি বলে ভালো তো, তাহলে কর। এবং তারা এটা বহুদিন আগে তারা বলেছে, বলার পর তারা কিন্তু সেই জুয়েলারি বিজনেস করেনি। এবং তোমরা সবাই জানো যে আকাশ পাপড়ি কিন্তু এখন একটা জুয়েলারি বিজনেস করছে, এবং সোমনাথ এবং মন্দিরা আকাশ পাপড়ির সাথে যোগাযোগ করে, তাদের সাথে কথা বলে, এবং তাদের সাথে কথা বলার পর তারা এই সাজেশন দেয়, তোরা তো শাড়ি বিজনেস করছিস, তার সাথে তোরা একটা জুয়েলারি বিজনেস কর, মানুষ দেখবি তারা শাড়ির সাথে জুয়েলারিটাও কিনবে। এবং তখন তাদের মনে হয় যে না এটা তো একটা ভালো বুদ্ধি। কিন্তু সোমনাথ মন্দিরা কিন্তু ভুনক করেও জানে না যে ওরাও প্ল্যান এটা করেছে। এবং মন্দিরা একটা শর্টস ভিডিও দেয় যে আমি এরকম একটা জুয়েলারি বিজনেস করতে চলেছি। এইটা দেখার পর এই পম্পম এবং ফারিয়া আবার সোনালিদিকে ফোন করে যে সোনালিদি তোমাদেরকে বলেছি এরকম একটা জুয়েলারি বিজনেস করবো,
তুমি কি সে কথাটা রাখতে পারলে না? সেটা তুমি মন্দিরাদিকে বলে দিলে এবং তারা সে বিজনেসটা করছে। তখন সোনালিদি বলে যে কেন আমি কেন বলতে যাবো, তোরাই তো বলেছিলি যে তোরা যে জুয়েলারি বিজনেস করবি সেটা যেন কেউ না জানতে পারে। ওই ফারিয়া এবং পম্পম বলেছিল যে তুমি জানো না যে আমরা জুয়েলারি বিজনেস করব, তা যখন নাকি দিভাই যখন নাকি জুয়েলারি বিজনেস শুরু করছে তা তুমি কেন মানা করলে না? তখন সোনালিদি এই কথা বলে যে তোরাই তো মানা করেছিলি বলতে, তা আমি কেন বলবো ওদেরকে, মানা করবোই বা কেন? আর আমি কি ওদেরকে বলেছি তোদের কথা? তোরা তো মানা করেছি, তাদের বলিনি। এবং সোনালিদির কাছে কিন্তু একটা শর্টস আসে, যেই শর্টসটা মন্দিরা রিভিল করার আগে সোনালিদিকে পাঠায় যে এরকম জুয়েলারি বিজনেস যেটা করবে শাড়ির সাথে সাথে। তো তখন পম্পম এবং ফারিয়া বলে তাহলে ওরা যে তোকে যে শর্টসটা পাঠিয়েছিল সেই শর্টসটা আমাকে কেন পাঠালি না? তখন সোনালিদি বলে তুই কি ভেবেছিস, তোরা যদি কোনো একটা কথা বলতে মানা করি যে সেই কথাটা যদি আমি ওদেরকে না জানাই, তাহলে ওরা যদি আমাকে কোনো কথা বলে সেই কথাটা আমি তোদেরকে কেন জানাবো? তোমরাই বলো বন্ধুরা, এটা কি উচিত? আজকে কিন্তু সেই কারণে ওরা ওই সোনালিদিকে কিন্তু সে কথাটা ওদেরকেও জানায়নি। আর এখানে কিন্তু এই মন্দিরা এবং সোমনাথ যে এই জুয়েলারি বিজনেসটা শুরু করেছে সেটা কিন্তু জানতো না যে এই মারিয়া এবং পম্পমও শুরু করবে। তারা কিন্তু সমস্তটা এই আকাশ পাপড়িদের সাথে কথা বলে তারা শুরু করেছিল, যেটা তোমরা পরবর্তীকালে শুনেছো যে এটা কলকাতা থেকে মাল নিয়ে আসা তাদের পক্ষে সম্ভব না, তারা বন্ধ করে দিয়েছে। এখানেই হচ্ছে তাদের হিংসা। কেন ওরা করছে? সব সময় ওদের সাথে কম্পিটিশন লাগানো, সব সময় ওদের একটা হিংসা চলে যে দিদি মনে হয় আগে চলে যাচ্ছে, দিদি মনে হয় সমস্ত কিছু ইনকাম করে নিচ্ছে, আমরা হয়তো পিছনে পড়ে যাচ্ছি, আমরা পিছনে পড়ে রয়েছি। এই হিংসাটা ওদের মনে সব সময় চলছে এবং তারা কিন্তু বন্ধ করে দিয়েছে। এখন ফারিয়া গিয়ে আবার শাড়ি বিজনেসটা শুরু করছে, যেখানে জানে যে এতদিন সোমনাথকে সবাই পুড়ে ও কোনো কাজ করে না, ও বউয়ের পয়সায় বসে বসে খায়, অনেক কথা শুনতে হয়েছে। আজকে ছেলেটা যখন একটা বিজনেসের সাকসেস হয়েছে সেখানে দাঁড়িয়ে ওরা ইচ্ছা করে ওদের বিজনেসের জল ঢালার জন্য ওরা এই জিনিসটা করছে। আজকে তো মন্দিরা জুয়েলারি বিজনেস বন্ধ করে দিয়েছে, একবার তুলেছে মাল, তা তোরা কর না, তোদের তো মানা করা হয়নি। কিন্তু না, সব সময় ওদেরকে টেক্কা দিয়ে ওদেরকে নিচে নামানোর চেষ্টা। আচ্ছা, কত বড় অসভ্য মেয়ে ছেলে হলে এই ধরনের জিনিসগুলো তারা করতে পারে? আজকে এরা বরাবরের জন্য কোনো কিছু হলেই, কোনো কিছু বিপদে পড়লেই দিদি দিদি কি রে ফারিয়া, দিদির কাছ থেকে টাকা ধার নিয়েছিলি, শোধ করেছিস তো? দরকার পড়লেই তো তাদেরকে সব সময় তাদের কাছে গিয়ে পুরো জোর হাত করে বসে থাকিস, কিন্তু বাসটা মারতেও ভুলিস না। ভালো মুখোশের আড়ালে মানুষের কাছে দেখাতে যাস তোরা কত ভালো মানুষ, তাই না? বরাবরের জন্য এই মন্দিরাকে ঘেরাও করে এবং মন্দিরাকে ধরে কিন্তু তুই উপরে উঠেছিস। কথায় আছে বেশি বার বেরো না, ঝড়ে পড়ে যাবে, আর সেটাই তুই করছিস। তোরা এতটা মানুষের কাছে নিজেদের উপস্থাপনা করছিস যে তোরা কত ভালো, কিন্তু কি জানিস তো, মানুষ যখন বেশি বেড়ে যায় না, ওই পিপিলিকার পাখা হলে মরিবার তরে, পিপিলিকা যখন দেখবি ওরবার অনেক চেষ্টা করে তখন তোর পাখা দুটো পটাশ করে পড়ে যায়। আজকে মানুষের কাছে তোরা ভালো সাজছিস এবং মন্দিরাকে খারাপ করছিস, করে কি হবে রে? তারা কিন্তু সাকসেস হয়ে যাবে, তাদের যারা মানুষ চেনার তারা ঠিকই চিনবে, কিন্তু তোদের নোংরা মনোভাব এবং তোদের নোংরা জিনিসগুলো মানুষের কাছে উঠে আসবে। এতেই প্রমাণ হয় তোরা কত বড় নোংরা ফ্যামিলি থেকে বিলং করিস। আজকে যে সমস্ত ভিউয়ার্সদের টাকায় গিলছিস, যে সমস্ত ভিউয়ার্সদের টাকায় ঘুরছিস, সাজছিস গুজছিস, সমস্ত কিছু করছিস, সেই ভিউয়ার্সদের চমকাতে তোরা বলিস না। আজকে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের তোকে ভিউজ দিচ্ছ বলে সেই পয়সা কিন্তু তোরা আনন্দ ফুর্তি করছিস। আজকে তাদেরকে বরাহ নন্দন বলতেও তোরা পিছপা উঠছিস না। তোদের শিক্ষাগত যোগ্যতা এবং তোদের যে পারিবারিক শিক্ষা কতটা তোরা সেখানেই প্রমাণ দিয়ে দিস। বরাবরের জন্য তোরা মন্দিরা সোমনাথকে নিচে নামিয়ে কি করবি রে? আজকে ওদের শহরে এসে ওদেরকে টেক্কা লাগাচ্ছিস, পারবি উপরে উঠতে? পারবি? করে যা, দেখ। কিন্তু তোদের এই নটাঙ্কি পানা বেশি দিন মানুষ খাবে না, দেখিস কোনদিন বিপদে পড়লে আবার চলে আসিস না,
তাদের দুয়ারে। আর একটা কথা বন্ধুরা, যেটা বরাবরের জন্য খুব দৃষ্টিকটু লাগে, আজকে এই যে জয়ী কতটা ছোট বাচ্চা, এই জয়ীর সাথে এই যে এই ফারিয়া ওদের বাড়িতে যায়, হ্যাঁ সমানে ওদের বাড়িতে গিলছে, আনন্দ করছে, আগে কিন্তু আমরা দেখেছি। কিন্তু একটা বাচ্চা মেয়ের সাথেও কি ধরনের ব্যবহার করে সেটা কিন্তু বরাবরের জন্য আমরা দেখেছি। একটা বাচ্চা মেয়ের সাথে কি ধরনের কথা বলতে হয় এই ফারিয়া কিন্তু জানে না। আজকে মন্দিরার মেয়ের সাথেও এরকম করছে, পরবর্তীকালে ও নিজের সন্তানের সাথে কি ধরনের বিহেভিয়ার করবে। কখনো মন্দিরার মেয়েকে বলছে ছাগলের মতো এরকম করছিস কেন, গরুর মতো এরকম করছিস কেন। ক্যামেরার সামনে তুই যে কত বড় অসভ্য রে, তোর এক একটা মুখোশ এবার খুলে খুলে বের করবো। মানুষের সামনে অতিরিক্ত ভালো সাজছিস তোরা ডেবাডিবি মিলে। হ্যাঁ, তোরা যত মন্দিরা সোমনাথকে নিচু নামানোর চেষ্টা করবি না, আমরা আছি ধরে রাখার জন্য। তোর এই দীপ ভাই ওই একটা নোংরা, সাথে সাথে তোরা নোংরা। তোরা ভালো করেই জানিস নোংরামি না করলে তোদের কেউ দেখবে না। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। অনেক কিছু হয়তো ক্লিয়ার করলাম তোমাদের সামনে, দরকার পড়লে আবার আসবো, আরো অনেক কিছু ক্লিয়ার করব। ওদের এক একটা নোংরামির পর্দা আমি ফাঁস করবো। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আবার আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য